বন্ধুরা, আমরা প্রায় সবাই তো স্মার্টফোন অথবা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আসলে এগুলো আমাদের উপকারে আসলেও সেটার ক্ষতির পরিমাণ আরো কতটা গভীর? তো আমেরিকান সরকার দীর্ঘদিন ধরে মানুষের পার্সোনাল তথ্য বেআইনিভাবে চুরি করে আসছিল, কিন্তু একটা সময় একজন লোক তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সারা পৃথিবীর মাঝে সে আমেরিকাকে কাঁপিয়ে তুলেছিল, যার কারণে সেই লোকটি সাধারণ মানুষের মাঝে হিরো হয়ে উঠেছিল। আজকের মুভিটি এডওয়ার্ড স্নোডেন নামের একজন হ্যাকারের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর নির্মিত। তো চলুন মূল গল্পে প্রবেশ করি। মুভির শুরুতে আমাদেরকে একটা আর্মি ট্রেনিং ক্যাম্পে দেখানো হয়। এখানে আমাদেরকে মুভির মূল ক্যারেক্টার স্নোডেনকে দেখানো হয়। স্নোডেন এখানে মিলিটারি ট্রেনিং নিচ্ছিল। স্নোডেন মিলিটারিতে জয়েন করেছে কারণ তার পরিবারের বেশিরভাগ সদস্যই মিলিটারিতে জব করে, কিন্তু স্নোডেনের মিলিটারির প্রতি খুব বেশি ইন্টারেস্ট নেই, তবে সে যে কোনো উপায়ে তার দেশের সেবা করতে চায়। স্নোডেনের কম্পিউটারের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে, সেই সাথে এসব বিষয়ে সে অনেক বেশি ট্যালেন্টেড, আর এসব কম্পিউটার রিলেটেড কাজে সে অনেক ফাস্ট এবং অ্যাডভান্সড। সে অনেক কম সময়ে কোডিং করে হ্যাকিং এর জন্য বিভিন্ন প্রোগ্রাম বানিয়ে ফেলতে পারে। এরপর সিন শিফট হয় 2004 সালে, যেখানে স্নোডেনকে বলা হয় সে অনেক পারফেক্টলি তার ট্রেনিং কমপ্লিট করেছে, তাই যদি সে চায় তাহলে মিলিটারিতে এখন জয়েন করতে পারে। এই জন্য স্নোডেন দেরি না করে এই অফারটি অ্যাকসেপ্ট করে ফেলে। কিন্তু সময় যেতে থাকে আর তার প্রতিনিয়ত মনে হয় যে তার এই বডিটা মিলিটারির জন্য তৈরি করা হয়নি, কারণ মিলিটারি সেক্টরটা অনেক বেশি পরিশ্রমের জায়গা। কিন্তু এরপরেও স্নোডেন নিজের সবটা দিয়ে চেষ্টা করে যাতে সে বাকি মিলিটারিদের মতো ভালো করতে পারে। এভাবে সময় যেতে থাকে, কিন্তু একদিন সকালবেলা ডিউটিতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বেড থেকে নামতে গিয়ে অসতর্কভাবে মাটিতে পা পড়লে তার পুরো পা খুব খারাপভাবে মচকে যায়, যার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এখানে তার রিপোর্ট দেখার পরে ডক্টর তাকে বলে অনেক শীঘ্রই তোমাকে আর্মি থেকে বের করে দেওয়া হবে, কারণ স্নোডেন পায়ের মধ্যে যে ব্যথা পেয়েছিল সেটা তার পার্মানেন্ট ইনজুরি হয়ে গিয়েছে, আর এই ইনজুরি নিয়ে সে আর্মিতে সার্ভাইভ করতে পারবে না। এই ব্যাপারটা জানার পর স্নোডেন অনেক কষ্ট পায়, কারণ সে সবসময় নিজের দেশের সেবা করতে চাইতো। আর মন খারাপ দেখে ডক্টর তাকে বলে মিলিটারি ছাড়াও আরো অনেক পেশা আছে যার মাধ্যমে তুমি নিজের দেশে সেবা করতে পারবে, এজন্য তোমার মিলিটারি ছেড়ে অন্য কিছু ট্রাই করা উচিত। এরপর থেকে স্নোডেন বেশিরভাগ সময় কম্পিউটারে কাটাতে শুরু করে। এখানে অনলাইনের মাধ্যমে স্নোডেনের সাথে মিলি নামের একটা মেয়ের পরিচয় হয়। স্নোডেন আর মিলির মধ্যে কথা চলতে থাকে, আর ধীরে ধীরে তারা একজন আরেকজনকে পছন্দ করে ফেলে। মিলির ফটোগ্রাফির প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, যার কারণে স্নোডেনের সাথে তার চিন্তাভাবনার খুবই মিল ছিল। স্নোডেন এখন পুরোপুরি মিলিটারি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এজন্য এখন সে সিআইএ এর জন্য অ্যাপ্লাই করে। এখানে ব্রায়ান নামের একটা লোক তার ইন্টারভিউ নেয়। সে স্নোডেনের পারফরমেন্স দেখে অনেক খুশি হয়। এরপর ট্রেনিং এর জন্য স্নোডেনকে ওয়েস্ট ভার্জিনিয়াতে পাঠিয়ে দেয়। তখন সময়টা 2006 সাল। তাকে ট্রেনিং এর জন্য টেকনিশিয়ান ডিপার্টমেন্টে পাঠানো হয়, যেখানে তার সাথে ল্যাব টেকনিশিয়ান হ্যাঙ্ক ফরেস্টার দেখা হয়। এই ডিভাইসগুলো দেখে টেকনিক্যাল বিষয়ে তার আরও ইন্টারেস্ট বেড়ে যায়। ল্যাব টেকনিশিয়ান তাকে তার নেক্সট প্রজেক্টের ব্যাপারে জানায়। এই প্রজেক্টে সে এমন একটা ডিভাইস বানাবে যেটা রুবিক্স কিউব থেকেও অনেক ছোট হবে। সিন শিফট হলে দেখানো হয় ব্রায়ান নামের একজন তাদের সবাইকে ট্রেনিং এর জন্য প্রথম টাস্ক দিয়েছে। টাস্ক মোতাবেক তাদেরকে সিক্রেট কমিউনিকেশনের জন্য একটা নতুন কোড বানাতে বলা হয়, তাও মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে। সবাই সেটির কাজ শুরু করে দেয়, কিন্তু স্নোডেন এই টাস্কটা মাত্র 38 মিনিটে কমপ্লিট করে ফেলে। এটা দেখে ব্রায়ানের সাথে অন্য সবাই শকড হয়ে যায়, যার কারণে স্নোডেনেরও অনেক খুশি লাগে, কারণ সে সবার থেকে ভিন্ন কিছু করেছে। এভাবে সময় যেতে থাকে আর তাদের ট্রেনিং চলতে থাকে। যাই হোক, পরের সিনে দেখানো হয় সামনে ট্রেনিং এর জন্য সব লোকদেরকে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে। এখানে প্রথমবারের মতো স্নোডেনের সাথে মিলির দেখা হয়। এতদিন ধরে দুজনে শুধু অনলাইনে কথা বলেছিল, যার কারণে এর আগে তাদের কখনো দেখা হয়নি, তাই দুজন দুজনের সাথে দেখা করে অনেক খুশি ছিল। তারা দুজন অনেক ভালো টাইম স্পেন্ড করে। এখানে স্নোডেন তার কাজের ব্যাপারে মিলিকে কিছুই বলে না। সে যে সিআইএতে কাজ করে এই ব্যাপারটা মিলির কাছে থেকে গোপন রাখে। উল্টো সে মিলিকে বলে সে ফরেন মিনিস্ট্রিতে কাজ করে। এভাবে কিছুদিন তাদের দুজনের কথাবার্তা চলতে থাকে, আর তারা বেশ ভালো সময় কাটাতে থাকে। কিছুদিন পর স্নোডেন আবার ভার্জিনিয়াতে ফিরে আসে, যেখানে স্নোডেন ব্রায়ানকে সিআইএ এর সব ডিভাইস আর সিস্টেমের সিকিউরিটির ব্যাপারে জিজ্ঞেস করে, যাতে কেউ সেই সিস্টেমগুলোর ভুল ব্যবহার করতে না পারে। এতে ব্রায়ান তাকে বলে তাদের সিস্টেম এতটাই নিরাপদ যে কোনো সাইবার হ্যাকার এটা হ্যাক করতে পারবে না, কিন্তু আমাদের আসল শত্রু হচ্ছে রাশিয়া, চীন আর জাপান।
কারণ এই লোকগুলো আমাদের সিস্টেমে ম্যালওয়্যার ইনপুট করতে পারে। তাই আমাদের ডিপার্টমেন্টে তোমাদের মতো লোকের প্রয়োজন, যাতে আমরা সেসব হুমকি থেকে নিরাপদ থাকতে পারি। স্নোডেন ব্রায়ানের কথায় মোটামুটি একটা আস্থা পায়। এরপর স্নোডেন তার প্রথম অ্যাসাইনমেন্ট করার জন্য জেনেভা চলে যায়। এখানে তার কাজ ছিল সিআইএ এর সিকিউরিটি সিস্টেম চেক করে তাতে নতুন একটা সিকিউরিটি সিস্টেম ইনপুট করা, যাতে কেউ সেটাকে হ্যাক করতে না পারে। জেনেভা পৌঁছে স্নোডেন তার কাজে লেগে পড়ে। সেখানে টেকনিশিয়ানদের সাহায্য নিয়ে সে প্রথমে সেখানের সিস্টেম বোঝার চেষ্টা করে। এরপর সে নিজে নিজে সেগুলোকে হ্যাক করার চেষ্টা করে, যাতে ওই সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে পারে আর এরপর যাতে সেগুলোকে ঠিক করতে পারে। তাই সে বারবার সিস্টেমকে হ্যাক করতে শুরু করে। এই জন্য সিস্টেমে বারবার প্রবলেম হতে শুরু করে। এই প্রবলেম দেখে জেনেভার সিআই হেড তাকে নিজের রুমে ডেকে নেয় আর তাকে বলে যে তুমি যে কাজ করছো সেটা ভুল, কারণ এর মানে হচ্ছে তোমার কাছে সিআই এর সম্পূর্ণ ডেটা আছে আর এটাকে পারমিশন ছাড়া অ্যাক্সেস করা অনেক বড় একটা অপরাধ। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি সেই ডেটাগুলোকে ডিস্ট্রয় করে দাও, নয়তো তোমার বিরুদ্ধে আমাদের লিগ্যাল অ্যাকশন নিতে হবে। স্নোডেন সব ডেটা নষ্ট করতেই যাচ্ছিল, তখনই তার কাছে সিআই এর আরেকটা এজেন্ট আসে। এই এজেন্টের নাম গ্রাভিয়েল। গ্রাভিয়েল স্নোডেনকে একটা নতুন অ্যাপ দেখায়, যেটার হেল্প নিয়ে তারা যে কারো ডিটেইল ইনফরমেশন বের করতে পারবে। আসলে এই অ্যাপটা একটা সার্চ ইঞ্জিনের মতো। স্নোডেন এই নতুন অ্যাপ দেখে টেকনোলজির ব্যাপারে আরো বেশি ইন্টারেস্ট ফিল করে। এরপর সেন শিফট হলে দেখা যায় স্নোডেন একটা পার্টিতে এসেছে। সেখানে তার সাথে সিআই এজেন্ট পেরিসের দেখা হয়। সে তাকে নতুন একটা অ্যাসাইনমেন্ট দেয়। এই অ্যাসাইনমেন্টে স্নোডেনকে মার্ভেন নামের একটা লোককে ট্র্যাক করতে হবে, কারণ সিআই এর সন্দেহ ছিল সেই লোকটা কিছু ক্রাইমের সাথে জড়িয়েছিল। এই কাজ করার জন্য স্নোডেন গ্যাব্রিয়েলের অ্যাপের হেল্প নিয়ে মার্ভেনের ব্যাপারে ডিটেল বের করে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সেরা একটি অনলাইন আয়ের গেমিং সাইট সম্পর্কে বলতে চাই, যার নাম মেলবেট। এখানে আপনি জনপ্রিয় ক্র্যাশ গেমে বাজি ধরতে পারেন। ক্র্যাশ গেমে কোনোকে বৃদ্ধি হওয়াতে লক্ষ্য রাখুন এবং সেটি ক্র্যাশ হওয়ার আগেই বন্ধ করুন আর অসংখ্য প্রফিট জিতে নিন। 24 ঘন্টার মধ্যে 100% বোনাস পেতে প্রোমো কোড MG25 ব্যবহার করুন। এখানে আপনার ব্যালেন্স যত বেশি থাকবে, জয়ের সম্ভাবনাও তত বেশি। এখানের জেতা টাকা আপনি খুব সহজেই বিকাশ উপায় সহ আরো অসংখ্য পেমেন্ট পদ্ধতির মাধ্যমে খুব দ্রুত উত্তোলন করতে পারবেন। এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই মেলবেট অ্যাপটি ডাউনলোড করুন আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড MG25 ব্যবহার করে অসংখ্য বোনাস নিয়ে আপনার গেমিং যাত্রা শুরু করুন। তবে আমরা যেই বিজ্ঞাপনে দেই না কেন, যেখানে টাকা লেনদেনের বিষয় রয়েছে, সেখানে আগে ভালোভাবে বিষয়টা জেনে বুঝে নিজ দায়িত্ব নিয়ে তবেই ইনভেস্ট করবেন, কারণ এসব অ্যাপে বা সাইটে আর্থিক ক্ষতির প্রবল সম্ভাবনা রয়েছে। তো চলুন গল্পে ফিরে যাই। কিন্তু এখানে তারা তেমন ভালো কোনো পয়েন্ট খুঁজে পায় না যেটার হেল্প নিয়ে তারা তাকে গ্রেপ্তার করতে পারবে। তাই এবার গ্রাবেল আর স্নোডেন মিলে একটা প্ল্যান করে। তারা ঠিক করে তারা তাকে ব্ল্যাকমেইল করে সব সত্যি বের করার চেষ্টা করবে। এই জন্য স্নোডেন আর গ্রাবেল প্রথমে তার ঘরে সব সিস্টেম হ্যাক করে ক্যামেরার অ্যাক্সেস নিয়ে ফেলে। এরপর তারা দুজন মার্ভেনের বোনের ভিডিও রেকর্ড করে ফেলে, যেটাতে সে ড্রেস চেঞ্জ করছিল। এরপর তারা দুজন মার্ভেনের ওয়াইফ আর মেয়ের ব্যাপারেও ইনফরমেশন বের করে ফেলে। আর এতটুকু ইনফরমেশন তাদের জন্য যথেষ্ট ছিল। এই ইনফরমেশনের হেল্প নিয়ে তারা মার্ভেনের মুখ থেকে সত্যি বের করতে পারবে। স্নোডেন এসব ইনফরমেশন নিয়ে পেরিসকে দিয়ে দেয়। তখন পেরিস তাকে বলে তারা মার্ভেনকে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং করার কেসে ফাঁসিয়ে দেবে। এরপর সে যদি একবার অ্যারেস্ট হয়ে যায়, তাহলে আমরা তাকে আমাদের কেস স্টাডির মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারবো। সাথে সব ইনফরমেশন নেওয়ার জন্য আমরা তাকে ফোর্সও করতে পারবো। এসব কিছু শুনে স্নোডেন রেগে যায়, কারণ নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভের কেস ভয়ঙ্কর হতে পারে। স্নোডেনের একটু করে মনে হতে থাকে যে তারা একটা মানুষকে নিয়ে যে গেম খেলছে এটা ঠিক হচ্ছে না। স্নোডেনের কথা শুনে পেরিস রেগে গিয়ে তাকে হুমকি দেয়। পেরিস তাকে বলে, যদি তুমি আমাদের কাজের মাঝখানে আসো, তাহলে আমি তোমাকে পুরনো কেসে ফাঁসিয়ে দেব আর সিআইএ তখন তোমার পেছনে পড়ে যাবে। স্নোডেন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েক বছর কেটে যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় তখন সময়টা 2009 সাল। স্নোডেন এখন জাপানে আছে। এখানেও সে সিআইএর জন্য কাজ করছে। এখানে সে জানতে পারে সিআইএর কাছে এমন একটা অ্যাপ আছে যেটা যে কোনো কমিউনিকেশনকে ট্র্যাক করতে পারে। এর মানে হচ্ছে এটা গ্রাভিয়েলের অ্যাপের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তো এখানে স্নোডেন নতুন নতুন কাজ পেতে শুরু করে। এখন তাকে একটা মাইক্রোচিপ বানানোর কাজ দেওয়া হয়। এই মাইক্রোচিপটাকে সিআইএর লোকেরা পুরো জাপানে কাজে লাগাতে পারবে। তারা মূলত এটাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজে লাগাবে, কারণ তারা জানে জাপান এখন আর আমেরিকার বন্ধু রাষ্ট্র নয়। যদি পরিস্থিতি আরো খারাপ হতে থাকে, তাহলে তারা নিজের দেশকে রক্ষা করার জন্য একটা ক্লিক করে জাপানের সব ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দিবে। আমেরিকা অন্য দেশগুলোতে এই কাজ আগেই করে ফেলেছে।
উদাহরণস্বরূপ চায়না, অস্ট্রিয়া, জার্মানিতে তারা এই কাজ অনেক আগেই করেছে এবং এই ব্যাপারে এনএসএও জেনে গিয়েছে। এনএসএ হলো ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, অর্থাৎ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি গোয়েন্দা সংস্থা। আমেরিকার জন্য এখন শুধু সন্ত্রাসী হামলায় নয়, বরং পলিটিক্যাল হামলারও শঙ্কা রয়েছে। এজন্য তারা সবার ডেটাকে কালেক্ট করার চেষ্টা করছে, যাতে তারা এমন কিছু বের করতে পারে যেটা দিয়ে তারা চাইলেই তাদের শত্রুকে ব্ল্যাকমেইল করতে পারবে, আর ব্ল্যাকমেইল করে তারা সব ইনফরমেশন কালেক্ট করতে চায়। এরকম করে আমেরিকা এখন পর্যন্ত 25 লাখ মানুষের পার্সোনাল ডেটা বের করে ফেলেছে। আর ধীরে ধীরে এনএসএ সব দেশের কন্ট্রোল নিয়ে এবং তাদের পার্সোনাল ডাটা অবৈধভাবে সংগ্রহ করে আমেরিকাকে পৃথিবীতে সর্বোচ্চ শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। এসব কিছু জানার পরে স্নোডেন প্রতিদিন এটাই ভাবতে থাকে যে এনএসএ যেটা করছে সেটা ঠিক করছে না, কারণ পৃথিবীতে প্রতিটি মানুষের নিজের প্রাইভেসি রয়েছে। স্নোডেন তার দেশকে যতই ভালোবাসুক, তবুও সে চায় না তার দেশ এমন কিছু করুক যেটা মানুষের প্রাইভেসির ক্ষতি করবে। এর মধ্যে একদিন স্নোডেন মিলির সাথে দেখা করে। স্নোডেন দেখে যে মিলি তার প্রাইভেট ছবি কম্পিউটারে সেভ করে রাখছে। স্নোডেন তাকে এমনটা করতে মানা করে, সেই সাথে তাকে নিজের ছবি ডিলিটও করতে বলে, কিন্তু মিলি তার কোনো কথাই শোনে না। কথার এক পর্যায়ে এই ব্যাপার নিয়ে স্নোডেন আর মিলির মধ্যে ঝগড়া লেগে যায়। এরপর স্নোডেন আবার জাপানে ফিরে আসে। তারপর সে নিজের অ্যাসাইনমেন্ট শেষ করে এনএসএর চাকরি থেকে রিজাইন দেয়, কারণ তার মনে হয়েছে যে সে দেশের জন্য কাজ করলেও পরোক্ষভাবে সে এনএসএর মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করে চলেছে। স্নোডেনের মধ্যে প্রচন্ড অপরাধবোধ জেগে ওঠে, কারণ সে এনএসএকে হেল্প করলেও অচিরেই সে মানুষের ক্ষতি করে ফেলছে। এরপর সিন শিফট হলে দেখা যায় সময়টা তখন 2011 সাল, যেখানে স্নোডেন আবার মিলির সাথে দেখা করতে চায়। স্নোডেন তাকে সরি বলে বিয়ের জন্য প্রপোজ করে। স্নোডেন বলে, আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। মিলি এই কথা শুনে খুশি হয়ে যায় আর বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে আবার একসাথে থাকতে শুরু করে। এসব কিছুর মধ্যে স্নোডেন জানতে পারে এফবিআই সবকিছু জেনে গিয়েছে, আর এখন পর্যন্ত তারা এনএসএ এর 3 জন অফিসারকে ধরে ফেলেছে। এই প্রবলেমের সমাধান খোঁজার জন্য সে আরো একবার সিআইএতে যায়, যেখানে ব্রায়ান তাকে জানায় যে চায়না তাদের সিস্টেমে ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়েছে। এই জন্য ব্রায়ান তাকে নতুন একটা টাস্ক দেয়। এই টাস্ক অনুযায়ী স্নোডেনকে হাওয়াইতে গিয়ে চাইনিজ হ্যাকারদের সাথে লড়াই করতে হবে। এরপর ঘরে ফিরে এসে স্নোডেন সবকিছু মিলিকে জানিয়ে দেয়। মিলি প্রথমে তাকে হেল্প করতে চায় না, কিন্তু স্নোডেনের অবস্থা দেখে মিলি তার সাথে হাওয়াই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা দুজন একসাথে হাওয়াই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হাওয়াইয়ে স্নোডেন তার নতুন টিমের সাথে দেখা করতে চায়। এখানে তার সাথে আবার গ্রাবেলের দেখা হয়। তার সাথে একজন সাইন এক্সপার্ট যার নাম প্যাট্রিক আর একজন মেইল এক্সপার্ট যার নাম ট্রেভার, তারা দুজনেও ছিল। তারা একসাথে মিলে কাজ করতে শুরু করে। তারা প্রতিদিন কোনো না কোনো ইনফরমেশন পেত এবং সেগুলো কালেক্ট করে রাখত। কিছুদিন পর মিলি সবাইকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে, কিন্তু স্নোডেনের পায়ের যেখানে আগে মচকে গিয়েছিল সেখানে আবার হঠাৎ করে ব্যথা শুরু হয়, যার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল থেকে বের হয়ে স্নোডেন ব্রায়ানের সাথে দেখা করে। ব্রায়ান তাকে বলে সিআইএ তাকে আর মিলিকে অনেকদিন ধরে ফলো করছে, কারণ সিআইএর সন্দেহ হচ্ছে স্নোডেন ভিন্ন রকম কোনো কিছুর প্ল্যান করছে। এসব কিছু জানার পর স্নোডেন অনেক চিন্তায় পড়ে যায়। এরপর রুমে এসে মিলিকে সে তার বাড়িতে ফিরে যেতে বলে, কারণ সামনে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। স্নোডেনের বারবার মনে হতে থাকে যে এনএসএ এবং সিআইএ সাধারণ মানুষের সাথে চরম অন্যায় করছে। তাই উপায় না পেয়ে স্নোডেন লরা নামের একজন সাংবাদিকের সাথে ইমেইলে কথা বলে। স্নোডেন লরাকে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে দেখা করতে বলে। এরপর লরা তার সাথে দেখা করতে আসে। সে লরাকে সবকিছু খুলে বলে। স্নোডেন লরাকে একটা ইন্টারভিউ দিতে চায়, কিন্তু এর জন্য তার আরো কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল। এই জন্য সে আবার সিআই অফিসে যায়, আর সেখানে সব ডেটা একটা মেমোরি কার্ডে কপি করে সেই মেমোরি কার্ডটা রুবিক্স কিউবের মধ্যে লুকিয়ে ফেলে। সেখান থেকে বের হওয়ার সময় সে সবাইকে বলে যে আজকে তার শরীরটা খারাপ লাগছে, কিন্তু স্নোডেন জানতো অফিস থেকে তাকে চেক না করে বাইরে বের হতে দেওয়া হবে না। এজন্য সে এখানে বুদ্ধি খাটিয়ে সেই স্ক্যানিং গেটে প্রবেশের আগেই একরকম মজা করে রুবিক্স কিউবটা সেখানে থাকা গার্ডের দিকে থ্রো করে এবং তাকে সেটি মজা করে মেলাতেও বলে। গার্ডও এটা মজা হিসেবে নিয়ে সেটি ক্যাচ ধরে, আর গার্ড সেই স্ক্যানিং গেটের পাশে দিয়ে রুবিক্স কিউবটা মেলানোর চেষ্টা করতে করতে ওপাশে চলে আসে। ততক্ষণে স্নোডেনও নিজের স্ক্যান শেষে বেরিয়ে আসে। তবে রুবিক্স কিউবটা সে গার্ডকে মজার ছলে থ্রো করলেও গার্ড সেটি হাতে নিয়ে ম্যানুয়ালি চেক করে, কিন্তু গার্ড সেখানে কিছুই দেখতে পায় না। এরপর স্নোডেন গেটের ওপাশে এসে গার্ড থেকে সে আবার রুবিক্স কিউবটা ফিরিয়ে নেয়, আর এভাবেই গার্ডদের বোকা বানিয়ে সে ডাটাগুলো পাস করে ফেলে। আর অফিস থেকে বের হয়ে এসে সোজা সে লরা আর ড্যানিয়েলের সাথে দেখা করে।
এরপর প্রথমে তাদের মোবাইলের সিগন্যাল জ্যামারে ফেলে দেয়, যাতে কেউ তাদেরকে ট্র্যাক করতে না পারে। এরপর তারা একটা সিকিউর জায়গায় চলে আসে, যেখানে লরা তার ক্যামেরা অন করে। এরপর স্নোডেন ক্যামেরাতে সিআইএ এবং এনএসএ এর সকল অবৈধ কর্মকাণ্ডগুলো বলতে থাকে এবং সেটি ভিডিও রেকর্ড হতে থাকে। আর এই ইনফরমেশনগুলোই স্নোডেন এর আগে সেই মেমোরি কার্ডে কপি করে রুবিক্স কিউবে করে পাস করেছিল। এবার সেই ইনফরমেশনগুলো তারা দ্য গার্ডিয়ান নামের সংবাদ সংস্থাকে দেয়। এরপর 5 জুন 2013 সালে দ্য গার্ডিয়ান একটা নিউজ প্রকাশ করে। সেখানে প্রথম হেডলাইনে লেখা ছিল, এনএসএ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের স্মার্টফোন থেকে তাদের গোপন তথ্য সংগ্রহ করছে। এই নিউজটার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। এরপর পুরো ওয়ার্ল্ডে অসংখ্য নিউজ চ্যানেলে এই নিউজটি কভার করে। এর কয়েকদিন পরে 9 জুন স্নোডেন নিজেই ক্যামেরার সামনে এসে সারা ওয়ার্ল্ডে লাইভে এনএসএ এর সকল অবৈধ কর্মকাণ্ডগুলো জানিয়ে দেয়। আর এই সবকিছু তখন টিভি চ্যানেলে লাইভ দেখানো হচ্ছিল। এক মুহূর্তে তা ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয়ে যায়। এতে এক নিমেষেই পুরো আমেরিকা দুমড়ে মুচড়ে যায়। আমেরিকার গোপন এত সব অবৈধ কুকীর্তিগুলো জানার পরে পুরো পৃথিবীর মানুষ হতবাক হয়ে যায়। আর এবার পুরো পৃথিবীর মানুষেরা বুঝে যায় যে আমেরিকা আসলে সবসময় পৃথিবীর সকল দেশকে তাদের হাতের মুঠোয় নিতে চেয়েছে। আর তারা সবসময় তাদের ক্ষমতার অপব্যবহার করে পৃথিবীর সকল দেশকে তাদের গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। সারা পৃথিবীতেই আমেরিকার দুর্নাম ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা স্নোডেনকে একজন হ্যাকার বলে দাবি করে। সেই সাথে সে স্নোডেনকে একজন দেশদ্রোহী হিসেবে ঘোষণা করে তার উপর দেশদ্রোহীর মামলা করে দেয়। এরপর গভর্নমেন্ট তার পাসপোর্টও ব্যান করে দেয়। সেই সাথে পুলিশ ডিপার্টমেন্টকেও তাকে দ্রুত গ্রেফতার করার অর্ডার দেয়। কিন্তু এখন পৃথিবীর বেশিরভাগ মানুষ স্নোডেনকে তাদের হিরো মনে করতে শুরু করেছিল, কারণ সে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে আর সে সবার প্রাইভেসি রক্ষা করেছে। যদি স্নোডেন এসব বিষয়ে ফাঁস না করত, তাহলে এনএসএ মানুষের মোবাইল আর কম্পিউটারের সকল গোপন ইনফরমেশনগুলো কালেক্ট করে নিত, আর সেটা স্নোডেনের জন্য রক্ষা পেয়েছে। এবার পুরো পুলিশ ডিপার্টমেন্ট স্নোডেনকে গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু তখনই ড্যানিয়েল তাকে হেল্প করার জন্য চলে আসে। এরপর সে তাকে ডেফো নামের এক আইনজীবীর সাথে কথা বলিয়ে দেয়। এরপর সে একজন রিপোর্টারের ছদ্মবেশে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ডেফো তাকে বিভিন্নভাবে আড়াল করে একটা বস্তি এলাকাতে নিয়ে যায়। আর সেখানে স্নোডেন বেশ কয়েকদিন ধরে একটা ইন্ডিয়ান পরিবারে আশ্রয় ছিল, কারণ বাইরে আমেরিকান পুলিশ তাকে দেখা মাত্রই গুলি করে মেরে ফেলবে। এর উপর আমেরিকা সহ পুরো ইউরোপ কান্ট্রিতে তার ভিসা ব্যান করে দেওয়া হয়েছিল। আর সেখানে কয়েকদিন থাকার পরে সে ছদ্মবেশে ফ্লাইটে করে রাশিয়ার মস্কোতে চলে যায়। কারণ যখন এই ব্যাপারটা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানতে পারে, তখন সে স্নোডেনকে নিজেদের দেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর রাশিয়ার গভর্নমেন্ট তাকে পুরো সম্মানের সাথে মস্কোতে থাকার অনুমতি দেয়। যদিও এরপরে আমেরিকা সরকার স্নোডেনকে রাশিয়া থেকে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে রাশিয়ার সরকার স্নোডেনকে তাদের দেশের নাগরিকত্ব দিয়ে দেয়, যার কারণে বাকিটা জীবন স্নোডেন নিরাপদভাবে রাশিয়াতেই থেকে যায়। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন, অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।